জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা ভারতবাসী হিসাবে সত্যি খুব গর্বিত, কারণ আজকের দিনে একটা প্রত্যেক ভারতবাসী আমরা একটা না জানি একটা কীরকম একটা শান্তি পেয়েছি প্রত্যেকেই সকালে ঘুম থেকে ওঠার পরে। তো আমি বেসিক্যালি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি সকালে ঘুম থেকে ওঠার পরে যখনই মোবাইলে নেটটা অন করলাম এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ফার্স্ট আমি জয়েন করলাম, তো সেখানে প্রথমেই আপনাদের মেসেজ পেলাম। তাতে দেখছি পাকিস্তানে অ্যাটাক হয়েছে। তারপরে আমি সেটা দেখার জন্য নিউজ চ্যানেল ওপেন করি। এবার সেখানে এই খবরটা দেখে তো একদম সকালটা যেন একেবারে রঙিন হয়ে গেল। তো এইরকম একটা অ্যাটাকের অবশ্যই দরকার ছিল। তো আজকের দিনটা বেসিক্যালি আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য ভারত মাতা কি জয় বারবার বলবো আমরা। আমাদের ইন্ডিয়ান আর্মি সঠিক যোগ্য জবাব দিয়েছে জঙ্গিদের, যেটা দরকার ছিল, এবং এই যোগ্য জবাবটা এরপরে ওরা পুনরায় আবার যদি করে আবারও যোগ্য জবাব পাবে। কিন্তু পুনরায় আবার যে এইরকম একটা সিচুয়েশন তৈরি করবে, তার আজকে যা ঝলক ওরা দেখে নিয়েছে, এরপর ওরা কাঁপবে। তো আজকের দিনটার জন্য আমরা পুরোপুরি আমাদের ভারতীয় ইন্ডিয়ান আর্মিকে স্যালুট জানাই। তারা একদম যোগ্য জবাব দিয়েছে। তো ভারতবাসী হিসাবে অবশ্যই আমরা গর্বিত। আজকের দিনটা আমাদের খুব সুন্দর একটা মজার দিন। এবং এই যে এই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, এই যুদ্ধের জন্য অনেকে এমন আছে এমন শুরু করে দিয়েছে, আমিও দেখছিলাম 2-3 দিন ধরে এত ভবিষ্যৎবাণী করা চালু করে দিয়েছে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে কি হবে, কি হতে পারে না হতে পারে, কত রকমের প্রেডিকশন, ভবিষ্যৎবাণী স্টক মার্কেটে চলে না। স্টক মার্কেটে একটাই জিনিস চলে, যেটা হচ্ছে ডাটা। স্টক মার্কেটে শুধুমাত্র ডাটা কথা বলে। যে ডাটার উপর বেস করে আমি আপনাদের প্রপার লজিকগুলো বোঝানোর চেষ্টা করি। ওই ভবিষ্যৎবাণী যারা করে, হ্যাঁ লেগে যাবে, 2-1 বার লেগে যাবে, কিন্তু আলটিমেটলি ওই ডাটা যেটা কথা বলবে সেটাই হচ্ছে মূল। তো আমার চ্যানেলে যত মেম্বাররা আছেন তাদের মোটামুটি অনেক দিক থেকেই এক্সপার্ট করে দিয়েছি, যারা কন্টিনিউয়াসলি পারফেক্টভাবে ফলো করে আমাকে। তারা কিন্তু খুব ভালো মতো বুঝতে পেরে গেছে সম্পূর্ণ পরিস্থিতি কি হতে পারে না হতে পারে, কোথায় কোন দিকে যাবে, কোন জায়গায় অপরচুনিটি আছে, সমস্ত ব্যাপার বুঝে গেছে। এবং সেই বুঝে কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের পজিশনটাও বানিয়ে নিচ্ছে এবং সঠিক সময়ে সঠিক লাভ্যাংশটা বের করে নিচ্ছে স্টক মার্কেট থেকে, যেটা দরকার মার্কেটে। তো আমি চলে আসি একটু নিফটি 50-র মধ্যে। তাহলে আমাদের অপারেশন সিন্দুর, যেটা ইন্ডিয়ান আর্মি নাম দিয়েছে এই অপারেশনটা, সেটা সাকসেস। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয় বারবার আজকের দিনে বলতেই হবে। তাহলে আমি এখন নিফটি 50-র মধ্যে চলে এসেছি। আচ্ছা, পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওর মধ্যে আমি অনেকগুলো স্টক কভার করব এবং তাদের পারফরমেন্স এত সুন্দর, এই আজকে এত খুশির দিনের মধ্যে এত খুশির খবর যে আপনাদের কতগুলো খুশির খবর দেব। তো পরপর দেখতে থাকুন, ভিডিওটা বড় হবে হোক সমস্যা নেই, একটু সময় নিয়ে দেখবেন। যার কাছে যে টাইমটা ফাঁকা আছে সেই টাইমে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো পরপর দেখতে থাকুন। আর যারা একটু ফাস্ট করে দেখতে চান, এখানে দেখবেন কোনার দিকে একটা সেটিংসের আইকন পাবেন, ঠিক আছে? এই ভিডিওটি চলছে এবং কোনার দিকে একটা সেটিংসের আইকন পাবেন, ওখানে ক্লিক করবেন। তারপরে ক্লিক করার পর একটা প্লেব্যাক স্পিড বলে অপশান আসবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন 1.25 এটা করে নিতে পারেন, 1.50 এটা করে নিতে পারেন, বা যারা আরও একটু ফাস্ট দেখতে চান তারা 2.0
এই রকম স্পিডটা বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে? তাহলে ভিডিওটা একটু ফাস্ট চলবে, আপনি ফাস্ট দেখতে পেয়ে যাবেন। তো যারা জানেন না তাদের একটু বলে দিলাম। তো আপাতত আজকের দিনে আমরা নিফটিকে যদি দেখি, তাহলে নিফটি আজকে পজিটিভ ক্লোজিংই দিয়েছে। তার মানে নিফটি আমাদের নেগেটিভ হয়নি, মার্কেট আমাদের নেগেটিভিটি হয়নি। এই যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ 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 হলে মার্কেট ক্র্যাশ হবে ক্র্যাশ হবে, কত ভবিষ্যৎবাণী করে দিল কতজন। কি হলো ফলাফল? নেট ফলাফল কি হলো? এবং মার্কেট যখন ওপেনিংয়ে নেগেটিভ ছিল, সেটাও কিন্তু খুব বেশি নয়, সামান্য পয়েন্ট। তারপরে একটু ভলিটাইল ছিল, তারপরে ধীরে ধীরে যখন আমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি হয়ে গেল, তারপর থেকে ধীরে ধীরে মার্কেট রিকভারি হয়ে আবার পুনরায় তার ছন্দে ফিরে আসলো। এইবার দেখুন অপারেশনটা তো হয়েছে, আমরা পুরো মোটামুটি ভারতবর্ষের 99% মানুষ যখন ঘুমাচ্ছে, সেই টাইমে অপারেশনটা হয়েছে। সেই টাইমে মোটামুটি জঙ্গিদের আমাদের ইন্ডিয়ান আর্মিরা পুরো সারা জীবনের জন্য ঘুম পাড়ি দিয়ে চলে এসছে। সেটা তো হয়েই গেল। আমরা সকালবেলা উঠে খবরটা পেলাম, এবং অবশ্যই এটা খুশির খবর। তো এবার মানে ভোরবেলার দিকে পাকিস্তান থেকেও একটা মানে পাকিস্তান গভর্নমেন্ট থেকেও ওরা একটা মানে কি বলবো ওটাকে বাংলায় যাকে বলে ফুটো আওয়াজ দেয় যে ভারত আমাদেরকে হামলা করেছে, আমরাও ঠিক এর যোগ্য জবাব দেবো, যেটা একদম ইন্ডিয়ার ডুপ্লিকেট করেছে। আমরাও এর যোগ্য জবাব দেবো, টাইম সময় দিন সমস্ত কিছু আমরা নিজেদের মতো প্ল্যান করে যোগ্য জবাব দেব, এই কথাগুলো বলেছে। আরে যোগ্য জবাব কী দেবে? ওদের কাছে কিছুই নেই। আর ইন্ডিয়ার কাছে এখন যা জিনিস আছে, ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম এখন যা হয়ে গেছে, মানে বড় বড় কান্ট্রি যারা উন্নত দেশ তাদের কাছে যে সিস্টেম অ্যাভেলেবেল আছে, ইন্ডিয়ার কাছে এখন সেটা আছে। পাকিস্তান খুব ভালো মতো জানে। আর ওরা এই যে সবসময় পরমাণুর ভয় দেখায় না, পরমাণুর ভয় আর দেখাতে পারবে না। পরমাণু ওরা চালাতেও পারবে না, হ্যাঁ চালাতে পারবে, সেটা ওদের হাতে আছে চালানো, কিন্তু সেই পরমাণুটা আমাদের ভারতবর্ষের এরিয়ার মধ্যে ঢুকবে না, কারণ আমাদের কাছে এমনই সিস্টেম আছে, ওই পরমাণুটা ওরা যখনই লঞ্চ করবে ওদের দেশ থেকে, তখনই আমাদের কাছে যে জিনিসটা রাখা আছে সেখানে ধরে ফেলবে, এবং ধরে ফেলে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে ওদের যে পরমাণুটা ওরা ছাড়বে ওখান থেকে, ওদের পাকিস্তানের এরিয়ার ভেতরেই ওই পরমাণুটাকে ধ্বংস করে দেবে, এরকম একটা জিনিস আমাদের কাছে আছে, সেটা ওরা খুব ভালো মতো জানে। তাই জন্য পরমাণুর ভয় আর ইন্ডিয়াকে দেখি লাভ নেই কোনো, সব এখন জিরো হয়ে গেছে, জিরো, ধূলিসাৎ হয়ে যাবে পাকিস্তানে। এরপর দেখুন এই যে ইন্ডিয়ান আর্মি সোজা বলে দিয়েছে এই অ্যাটাকটা করার পর, যে আমরা কোনো পাকিস্তানের কোনো নাগরিককে কোনো প্রকার মানে হানি পৌঁছায়নি, কোনো প্রকার পাকিস্তানের আর্মি ক্যাম্পের মধ্যেও কোনো অ্যাটাক করিনি। আমরা যেখানে অ্যাটাক করেছি সেখানে শুধুমাত্র জঙ্গিদের ক্যাম্প ছিল, একমাত্র জঙ্গি যারা এই সন্ত্রাস তৈরি করে তাদেরকেই টার্গেট করে মেরেছে। এইবার ভারত কিন্তু বলে দিয়েছে যে আমরা আমাদের পুলওয়ামা অ্যাটাকের বদলা নিয়ে নিলাম, আমাদের অপারেশন শেষ। কিন্তু পুনরায় পাকিস্তান যদি আবার অ্যাটাক করে, তাহলে তার জবাব কিন্তু ভারত সরকার দেবে, ইন্ডিয়ান আর্মি যথেষ্ট ভালোভাবে দেবে, তার জন্য রেডি আছে। তাহলে হিসাবটা কি দাঁড়ালো? হিসাবটা এটাই দাঁড়ালো যে আমরা যে যুদ্ধ বলছি, সেই যুদ্ধ মানে ওই ফুটো আওয়াজটা যেটা দিয়েছিল পাকিস্তান, তারপরে ঠিক বেলার পরেই ওই ফুটো আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে। কীরকমভাবে চেঞ্জ হয়েছে? সেটা হচ্ছে ওরা বলছে যে ইন্ডিয়া যদি এখানেই স্টপ হয়ে যায়, তাহলে আমরাও স্টপ হয়ে যাব। আরে নেই তো আর কিছু করার ক্ষমতাই নেই, তাহলে স্টপ হবে কি? শুরুই করতে পারবে না ওরা শুরু করার আগে আমাদের সিস্টেম ওদেরকে ধ্বংস করে দেবে। সেই রকম জিনিস আমাদের কাছে রাখা আছে,
তো ওই ফুটো আওয়াজ দিয়ে লাভ নেই, ওসব আমরা ভয় পাই না। আমাদের ইন্ডিয়ান আর্মিকে আমরা যথেষ্ট ভরসা করি। তো যাই হোক, এই তো হয়ে গেল একটু দেশের ব্যাপারে কথা, যেটা অবশ্যই বলতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যারা যারা আছেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে জয়েন করে রাখবেন। আগামীকাল 25শে বৈশাখ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো সেই দিনকে আমরা যেহেতু বাঙালি, তো আমরা কিন্তু বাংলার এই ঐতিহ্যটাকে ভুলিনি এখনো পর্যন্ত। এখনও কিন্তু প্রচুর জায়গায় আমরা রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করি। তো আমি একটু আপনাদের অনুরোধ করব, আগামীকাল এই টেলিগ্রাম চ্যানেলে যারা যারা আছেন প্রত্যেকে তাদের নিজস্ব যতটুকুই আছে, যারা যারা পারফর্ম করতে ইচ্ছুক, যে কোনো কিছু একটা পারফরমেন্স করতে ইচ্ছুক আছেন, তো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনাদের পারফরমেন্স, কেউ আবৃত্তি করতে চান আবৃত্তি একটা তুলে ধরলেন, কেউ গান করতে চাইছেন একটা গান তুলে ধরলেন, যার যেরকম ইচ্ছা, ঠিক আছে। এটা বাঙালি হিসাবে আমাদের একটা আমরা করেই থাকি। তো এটা আমি আপনাদের একটা প্রস্তাব রাখলাম, চাইলে আপনারা পালন করতে পারেন। তো এই প্রস্তাবটা অলরেডি মানে আপনাদের মধ্যেই একজন সে রেখেছে টেলিগ্রাম চ্যানেলে, এবং আমি সেটাকে সমর্থনও জানিয়েছি, এবং আরও অনেকেই সমর্থন জানিয়েছেন। তো আমি আশা করব যে আগামীকাল সবাই এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করবেন, এবং খুব সুন্দর একটা আর কি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীটা দারুণভাবে সেলিব্রেট করতেও পারবো। এমনিতেই এত খুশির একটা খবর আছে চারিদিকে, তার সাথে সাথে একটু খুশি উদযাপন আমরা না হয় আমাদের কবিগুরুকে দিয়েও করে নিলাম, ঠিক আছে। তো যাই হোক, জয়েন করে রাখবেন যারা জয়েন নেই, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং সেখানে টেলিগ্রাম চ্যাটিং গ্রুপের একটা লিঙ্ক থাকবে, সেখানে সবার সাথে সবাই কথা বলতে পারে, এবং সেখানে সবাই সবার মতো নিজের পোস্টটাও করতে পারে। সেখানে আপনি কোনো একটা গান করলেন সেটাও পোস্ট করতে পারবেন, ভিডিও করলেন কোনো একটা পোস্ট করতে পারলেন, সমস্ত কিছুই কিন্তু ফেসিলিটি ওখানে অ্যাভেলেবেল আছে। তো আশা রাখবো আগামীকাল সবাই অংশগ্রহণ করবেন অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি যে ব্যাপারে বলছিলাম, তার মানে এবার মার্কেটের দিকে চলে আসি। এবার মার্কেটের দিকে আমরা কি দেখছি, যে এই পাকিস্তানের যখনই সুরটা নরম হয়ে গেল এবং ইন্ডিয়ান আর্মি বলে দিল যে আমরা যোগ্য জবাব নিয়ে নিলাম, তার মানে এরপর আর পুনরায় কোনো অ্যাটাক হচ্ছে না, এটা পরিষ্কার। স্টক মার্কেটের দিক থেকে দেখছি, এবার বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, পাকিস্তান থেকে কি বলে দিল, যে ভারত যদি এখানেই স্টপ হয়ে যায় তাহলে আমরাও আর কোনো অ্যাকশান নিচ্ছি না। তার মানে যুদ্ধ পরিস্থিতিটা আপাতত আর দেখা যাচ্ছে না, যার কারণে মার্কেটও কিন্তু কিছুটা রিকভারি হয়ে গেছে। আর পাকিস্তানের মার্কেট দেখে লাভ নেই, ওটা আমরা দেখতেও চাই না, ওদের মার্কেট শেষ। আমাদের মার্কেট পজিটিভ, ওদের 3-4% নেগেটিভ চলছে। আর ওদের মার্কেটে এমন কিছুও নেই, ওদের মার্কেট একমাত্র সেদিনকেই ওঠে যখন ওরা কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা পায় আর কি। কেউ কোনো সময় ওদের ভিক্ষা দিল, সেই ভিক্ষাটা পেলো, তবে গিয়ে ওদের মার্কেট ছোটে। এই একটাই কারণ ওদের মার্কেট ওপরে যাওয়ার জন্য, আর এছাড়া কোনো কারণ নেই। না আছে বিজনেস, না আছে গ্রোথ, না আছে কিছু, ঠিক আছে। তাহলে আমাদের মার্কেটের জন্য আপাতত এই যুদ্ধ যারা বলছিল, তো যুদ্ধের পরিস্থিতি আপাতত দেখা যাচ্ছে না। এবং গত 5 দিনের পারফরমেন্স আমরা যদি দেখি, তাহলে সেম আমাদের বাজার যেমন ছন্দে চলছিল তেমন ছন্দ নিয়েই চলছে, ঠিক আছে। এবং এই যে ছন্দটা এই একই লেভেলের মধ্যে আছে, এই লেভেলটা খুব ভালো ছন্দ। লাস্ট 6 মাসের মধ্যে আমি যদি দেখাই, তাহলে নিফটি দারুণ পরিমাণে একটা রিকভারি হয়ে এই জায়গাটায় একটা দাঁড়িয়েছে। এই যে দাঁড়িয়েছে, এটা টাইমটা যে কাটাচ্ছে, এটা খুব ভালো পজিটিভ সাইন। এবারে দেখুন, এত কিছু নেগেটিভিটির মধ্যে এই যুদ্ধ সবাই করে দিল। আসল যুদ্ধটা হবে কি হবে না সেটা কিন্তু মার্কেটের কাছে খবর আছে, এবং সব থেকে ভালো খবর রাখে কারা সেটা তো জানেনি, তাদের রিয়াকশানটা দেখলেই বোঝা যাবে। তো সমস্ত কিছু ডাটা কথা বলে, ডাটার ওপর ভিত্তি করে কথা বলি। ডাটাটা দেখুন, কিসের ডাটা প্রত্যেকেই জানেন, এফআইস এবং ডিআইসের ডাটা। যদি অরিজিনালি যুদ্ধের ব্যাপার হতো, তাহলে এফআইস আজকে
2585 কোটি টাকার মাল নেট বাইং করলো কেন? ডিআইজও উল্টো দিকে 2378 কোটি টাকার মাল বাইং করলো কেন? তাহলে তো এরা সেল করতো মাল, সেল করেনি। তার মানে ইন্ডিয়ান মার্কেটে কনফিডেন্স দেখাচ্ছে এবং এফআইস ফিরে এসছে, এফআইস কন্টিনিউয়াসলি বাইং করে যাচ্ছে, মার্কেটও ধীরে ধীরে রিকভারি হচ্ছে। তাহলে এটা পজিটিভ সাইন। এবং আজকে প্রত্যেকের পোর্টফোলিও আশা করি পজিটিভই আছে, কারোর পোর্টফোলিও নেগেটিভ নেই, কারণ মিড ক্যাপ স্মল ক্যাপ দারুণ পরিমাণে আজকে র্যালিও দেখিয়েছে। যাই হোক, এই টোটাল হয়ে গেল মার্কেটের ব্যাপারটা। তো আপাতত নেগেটিভিটি কিছু দেখা যাচ্ছে না। এখন ওরা অ্যাটাক যে করবে, আগে তো ওরা এই জিনিসটা যেটা হয়েছে সেটা হজম তো করুক, সে হজম শক্তিটা ওদের মধ্যে আসুক, ওরা একটু কান্নাকাটি করুক, তারপরে তো ভেতর থেকে আগুন জ্বালাবে। আর আগুন জ্বালাতে গেলে তো তার ফুলকি দেখেই নিল। আমাদের ঘরে এসে ওরা যদি অ্যাটাক করতে পারে, আমরা ওদের ঘরে গিয়ে অ্যাটাক করতে পারি। ইন্ডিয়ান এয়ারফোর্স জিন্দাবাদ, একদম দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, যাই হোক, এবার আমি চলে আসি কিছু কিছু কোম্পানি যারা এই এত সুন্দর একটা খবরের মধ্যে আরও সুন্দর পারফরমেন্স কন্টিনিউয়াসলি দেখিয়ে যাচ্ছে। এবং মানে এই সমস্ত কোম্পানিগুলো একটা অপরচুনিটির মধ্যে পেলে তাকাতেই হবে, সেখানে কিন্তু ফলো রাখতেই হবে। তো চলে আসি পরপর আমি পারফরমেন্সগুলো আগে দেখানোর জন্য। প্রথম যে কোম্পানিটি, তার মার্কেট ক্যাপ হচ্ছে 11,633 কোটি টাকা। এই কোম্পানিটা একটা স্মল ক্যাপ ছিল, মানে আমি যবে থেকে এই কোম্পানিটা কভার করেছি এই মার্কেট ক্যাপটা এর অর্ধেকেরও কম ছিল। এখন 11,600 কোটি মার্কেট ক্যাপ দেখছেন, মোটামুটি 12,000 কোটি ধরে রাখুন। তো ওই 4.5 থেকে 5,000 কোটি টাকা মার্কেট ক্যাপ ছিল, তখন থেকে কভার করেছি। এবং সেই সময়ে যারা স্টাডি করে এই কোম্পানিতে হোল্ডিং নিয়েছিল তারা এখন 100%-এরও বেশি রিটার্নে বসে আছে অলরেডি। এবং এই কোম্পানিটা একটা লং টাইমের জন্য খুব ভালো একটা কোম্পানি বলে আমার পার্সোনাল ওপিনিয়ন। সেটা আমি শেয়ার করেছিলাম অনেক আগে, প্রায় বছর দেড়েক আগে। ঠিক আছে, তো সেখান থেকে দারুণ পারফরমেন্স এবং কন্টিনিউয়াসলি পারফরমেন্স কিন্তু ধরে রেখেছে, একটুও পারফরমেন্স ব্রেক করেনি এবং কন্টিনিউ পারফরমেন্স এত সুন্দর, বেটারের পর বেটার করে যাচ্ছে কন্টিনিউ। তাহলে মার্কেট ক্যাপটা দেখে নিলেন, এখনও মার্কেট ক্যাপ যা আছে এর তুলনায় এখনও অনেক বড় হওয়ার সম্ভাবনা যথেষ্টই আছে মার্কেট ক্যাপ অনুযায়ী। এবার তো বিজনেস অবশ্যই দেখতে হবে। বিজনেস আমরা দেখে নেবো কেমন করেছে। মার্চ কোয়ার্টারের রেভিনিউটা যদি আমরা চেক করি, তাহলে মার্চ কোয়ার্টারের রেভিনিউ 3,494 কোটি টাকা এসছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 4,105 কোটি টাকা। তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা একটু ডাউন হয়েছে হলো, তাহলে আপনি নেগেটিভ সংকেত বলবেন। প্রিভিয়াস ইয়ারে মার্চ কোয়ার্টারের রেভিনিউ কত ছিল? 2,243 কোটি। প্রিভিয়াস ইয়ার থেকে বেড়েছে, কিন্তু এখন কোয়ার্টারলি একটু ডাউন। কিন্তু 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 অপারেটিং প্রফিট মার্জিনটা দেখুন, এর আগে যা খরচা হতো কোম্পানির রেভিনিউয়ের তুলনায় যা খরচ হতো অপারেটিং প্রফিট, এবং এই কোয়ার্টারে অপারেটিং প্রফিটটা দেখুন, মানে খরচ পুরো কন্ট্রোল হয়ে গেছে। খরচ কমিয়ে নিয়ে কোম্পানি নেট প্রফিট সেম করে দিয়েছে। ঠিক আছে, যেটা একটা পজিটিভ সাইন। 160 কোটি টাকার নেট প্রফিট এবং ইপিএসও মোটামুটি সেম আছে। তাহলে পারফরমেন্সটা ভালো না খারাপ বলবো? অবশ্যই বেটার পারফরমেন্স, বেটার। এবং কন্টিনিউয়াসলি ইয়ার অন ইয়ার বেসিস যদি চেক করেন, তাহলে 2022-এ 7,800 কোটি টাকা রেভিনিউ ছিল, 2023-এ 13,300 কোটি, 2024-এ একটু বিজনেস ডাউন হয়েছিল 11,500 কোটি, এখন কত হলো? 13,820 কোটি। তাহলে আবার কিন্তু পারফরমেন্স বেটার করে ফেললো। নেট প্রফিটে আমরা যদি চলে আসি, তাহলে নেট প্রফিট প্রিভিয়াস ইয়ারে 100 কোটি ছিল, সেটা এখন বেড়ে 552 কোটি টাকা, প্রায় 5 গুণ। এবং ইপিএসও সেটা রিয়াকশান বোঝাই যাচ্ছে। এবার চলে আসি, কোম্পানির কাছে রিজার্ভস আছে 3,262 কোটি টাকা, বোরোয়িং আছে 4,358 কোটি টাকা। তো রিজার্ভসের তুলনায় বোরোয়িং একটু বেশি আছে বলে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ কোম্পানি বোরোয়িং নিয়ে তার বিজনেসটাকে বাড়াচ্ছে।
যেটা আমরা ফিক্সড অ্যাসেটে বুঝতে পারবো। ফিক্সড অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও ধীরে ধীরে বেড়েছে। এবার চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে অবশ্যই চেক করবো একটা স্মল ক্যাপ কোম্পানি শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো দেখতেই হবে। প্রোমোটার হোল্ডিং 56% আছে, সেম আছে। এফআইস হোল্ডিং বাড়িয়েছে, ডিআইস সামান্য পরিমাণে সেল করেছে এবং পাবলিক স্টেক সেল হচ্ছে। পাবলিক স্টেক কন্টিনিউয়াসলি সেল হয়ে এখন 12% এসছে। এরপরে হয়তো কয়েক বছর পর মোটামুটি পাবলিকের কাছে হয়তো মালই থাকবে না, এরকম হতে পারে, সম্ভাবনা আছে, যদি কোম্পানিটা এইরকমভাবেই পারফরমেন্স করতে থাকে এবং কোম্পানির মানে বিজনেসটাও এমনই করে যে বিজনেসটা ভবিষ্যতেও চলবে। মানে প্রয়োজন, এই বিজনেসটা প্রয়োজন। এই বিজনেসটা না হলে হবে না, মানুষের খাওয়া হবে না। ঠিক আছে, দেখে নি নাম দেখানোর আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট কি রেজাল্ট এসছে, কোয়ার্টারলি পারফরমেন্স কীরকম করলো এবং তার পরিপ্রেক্ষিতে আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করব। ব্যাস এটুকুই। আপনার কাজ হচ্ছে কোম্পানিগুলোকে নিয়ে স্টাডি করা, যাদের কাছে যে কোম্পানির স্টকগুলো আছে রেজাল্টগুলো দেখে নেবেন, এটাই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, কোনো প্রকার এই ভিডিওটি দেখে বাই, সেল, হোল্ড, এভারেজ এই সমস্ত ডিসিশান নেবেন না, সেটা তাহলে ভুল ডিসিশান হবে। ঠিক আছে, কখনো কারোর ভিডিও দেখে কখনো শেয়ার কেনার কথা চিন্তা করবেন না, সেটা আমার ভিডিও দেখেও নয়। ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট। আমি সোজাসুজি কথা বলতে ভালোবাসি, যে কথা অন্য জায়গায় হয়তো আপনি নাও শুনতে পারবেন, কিন্তু আমি একদম পরিষ্কারভাবে আপনাকে বলে দেবো যেটা হবে। কারণ এই সেবি রেজিস্টার্ড নই আপনি, তাই আমি আপনাকে রেকমেন্ডেশন দিতে পারি না এবং আমি জানি না কোনো স্টকের ভবিষ্যৎ কী। পৃথিবীর কেউ জানে না, আমি তো দূরের কথা, ছেড়ে দিন, পৃথিবীর কেউ বলতে পারবে না। সুতরাং আমি আপনাকে কি করে বলবো, বুঝতে পেরেছেন? আমরা একটা অনুমান করতে পারি জাস্ট। এবার আমি যেই অনুমানটা করতে পারি সেটা আমি আপনাদের সামনে শেয়ার করতে পারি, ব্যাস ওইটুকুই পারি। এবার সেই অনুমান ভুল হবে না ঠিক হবে সেটা মার্কেটের ওপর নির্ভর করছে, ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, সব কিছুই সম্ভব। এটা স্টক মার্কেট, এখানে সব কিছু হয়। কোম্পানিটি হলো পারাদীপ ফসফেটস, বুঝতে পেরেছেন? তার মানে কোম্পানি সারের কাজ করে, সার। তার মানে চাষাবাদ করতে গেলে সার দরকারি, আর চাষাবাদ না করলে তো খাওয়া হবে না। তার মানে কোম্পানির বিজনেস চলবে। তো ডিটেলস আলোচনা আবারও আমি করে দেবো অন্য কোনো ভিডিওতে, ডিটেলস আলোচনা করছি না কোম্পানির ব্যবসা সম্বন্ধে। তো আজকে মার্কেট কিন্তু পজিটিভ রিয়াকশানই দেখিয়েছে। তো মার্কেট যেভাবে চলছিল সেভাবেই তারপরে হঠাৎ করে রকেট হয়ে গেছে এবং গত 1 বছরের পারফরমেন্স যদি দেখি, কিছুদিন আগে সুন্দর একটা চান্স দিয়েছিল, তারপরে দারুণ একটা রিটার্ন। কিন্তু আমি গত 5 বছরের পারফরমেন্স, 5 বছর না, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাই যদি দেখাই আপনাকে, তাহলে প্রায় মোটামুটি এইরকম জায়গা থেকে কিন্তু আমি কভার করেছি 2023-এর এই যে প্রায় ওই 65-70 এরকম ছিল, 65-70, তারপর 75-80 সমস্ত জায়গায় কভার করেছিলাম এবং পুরো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম। যারা পুরনো মেম্বাররা আছেন জানেন। তো এখান থেকে অনেকেই প্রায় 100%-এর ওপরে বসে আছে। এই যে দেখুন 120% রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে। আচ্ছা, কয়েকজনের কাছে স্টকটা লং টাইমের জন্য নেওয়াও আছে, আমি জানি, কারণ আমি তাদের মেসেজ পেয়েছিলাম। যাই হোক, তো ফাটাফাটি পারফরমেন্স এবং মার্কেটের রিয়াকশান পজিটিভ দেখিয়েছে। গতকালকে রেজাল্টটা এসেছিলো, তো আজ তো একটা মার্কেটে এই ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপার তো ছিলই, তো সেক্ষেত্রেও পজিটিভিটি দেখিয়েছে। আচ্ছা, নেক্সট যে কোম্পানিটি, তার মার্কেট ক্যাপ হচ্ছে 20,500 কোটি টাকা। এটা একটা মিড ক্যাপ স্টক এবং এই কোম্পানির রেজাল্টটাও গতকাল এসেছিলো, একটু রেজাল্টটা ডাউন এসছে। তো রেজাল্টটা দেখে নেবো আপাতত আমরা, মার্চ কোয়ার্টারে কী এসছে। 1,817 কোটি, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,900 কোটি। তাহলে কোয়ার্টারলি রেভিনিউটা একটু ডাউন হয়েছে, অপারেটিং প্রফিট মার্জিনটাও একটু কমেছে। তো একটা জিনিস আছে, সেটার দামের কারণে, দামটা প্রচুর বেড়ে গেছিলো, তো যার কারণে। আর এটা Q4-এর রেজাল্ট, Q1 যে রেজাল্ট আসবে সেটা আশা করি ভালো হতে পারে, তার পেছনে যে কারণটা আছে সেটাও বলে দেবো। যাই হোক, নেট প্রফিট 102 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 662 কোটি। তাহলে নেট প্রফিটেও একটা বড়সড় ফল দেখতে পাচ্ছি, ইপিএসও একটা বড়সড় ফল দেখতে পাচ্ছি। ইয়ারলি পারফরমেন্স যদি দেখি 7,800 কোটি, 7,823 কোটি, সেম পারফরমেন্স বলতে পারি ইয়ারলি, মানে গ্রোথ হয়নি। নেট প্রফিট 1,176 কোটি থেকে 1,109 কোটি টাকা। তো নেট প্রফিট আর রেভিনিউতে ইয়ারলি গ্রোথ হয়নি, ইয়ারলি সেমই আছে এবং ইপিএসও প্রায় সেমই আছে।
এবারে দেখে নেবো কোম্পানির কাছে রিজার্ভস আছে কত 6300 কোটি এবং কন্টিনিউ রিজার্ভস বাড়ছে এবং বোরোইং আছে মাত্র 296 কোটি। রিজার্ভসের তুলনায় বোরোইং পুরো কম। ফিক্সড অ্যাসেট আছে কোম্পানির কাছে 2200 কোটি। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে। ফান্ডামেন্টাল সমস্ত কিছুই ঠিক আছে, টোটাল অ্যাসেটের পরিমাণও বাড়ছে, সমস্ত ফান্ডামেন্টাল ওকে। এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেবো, যেখানে প্রোমোটার স্টেক মোটামুটি 75% দেখতে পাচ্ছি। এফআইস সামান্য হোল্ডিং সেল করেছে, ডিআইসও সামান্য হোল্ডিং সেল করেছে এবং পাবলিকের কাছে 9.61% হোল্ডিং আছে। 10%-এর নিচে হোল্ডিং আছে পাবলিকের কাছে, বাকি সমস্ত মাল বড় প্লেয়ারদের কাছে আছে। তো রেজাল্টটা একটু তুলনামূলক ডাউন। মার্কেট কী রিয়াকশান দেখালো দেখে নিই। কোম্পানিটি হচ্ছে নেরোল্যাক পেন্টস। আপাতত আজকে পজিটিভ ক্লোজিংই দিয়েছে, তবে সেম পারফরমেন্সই বলবো। এবং 1 বছরের পারফরমেন্স যদি দেখি তাহলে কন্টিনিউয়াসলি নিচে নেমে একটা ইউসেপ তৈরি করছিল, আবার একটু নিচের দিকে যাচ্ছে। তবে রেজাল্ট একটু নেগেটিভিটি দেখলাম। গত 5 বছরের পারফরমেন্স আমরা যদি দেখি তাহলে গত 5 বছরে যেমনভাবে কোম্পানি গ্রোথ করেছে সেভাবে কিন্তু এই জাস্ট লাস্ট ইয়ারে সেভাবে গ্রোথ করতে পারেনি। তো 5 বছরের মধ্যে পারফরমেন্স একদম ডাউন। এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে লেফট টু রাইট আপনি চার্ট প্যাটার্ন ওপরেই পাবেন এবং এই জায়গাটায় একটা সেম রেঞ্জের মধ্যে কাজ করছে, ঠিক আছে। তো পেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে। Q4-এর যে রেজাল্টটা এসছে তাতে আমরা মানে Q4-এর আগে মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়টায় ক্রুড অয়েলের দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো, সেটা আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেইছিলাম। তো ক্রুড অয়েলের যখনই দাম বেড়ে যাবে, ক্রুড অয়েল দরকার পড়ে পেন্টসের বিজনেস করতে গেলে, ক্রুড অয়েল কিনতে হয়। তো ক্রুড অয়েলের দাম যখন বেশি পড়বে এবং ক্রুড অয়েলটা কিনতে হয় হচ্ছে ডলারের প্রাইসটাও বেড়ে গেছিলো। তো দুদিকে একটা নেগেটিভিটি ছিল, তার রিয়াকশানে কিন্তু আমরা এই Q4 রেজাল্টটা দেখতে পেলাম পেন্টস ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখন যে Q1-এর যে রেজাল্টটা আসবে সেটা আসবে এপ্রিল, মে, জুন। এবং এপ্রিল, মে, জুনে ক্রুড অয়েলের প্রাইস যথেষ্ট কন্ট্রোলে আছে, সেটাও বুঝতে পারছেন। এবং ডলার প্রাইসটাও নেমেছে, তাহলে দুদিক থেকেই পজিটিভিটি পাওয়া যাচ্ছে। এই কারণে Q1-এর রেজাল্টটা আমি মনে করছি যে Q4 রেজাল্টের তুলনায় ভালো হওয়ার সম্ভাবনা বেশি আছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়নটা বললাম, ঠিক আছে। আপনারা হয়তো অনেকে আমার সাথে একমত হবেন। আচ্ছা, নেক্সট কোম্পানিটা হলো মার্কেট ক্যাপ 7,935 কোটি টাকা। এটাও একটা স্মল ক্যাপ কোম্পানি ছিল, এখন মার্কেট ক্যাপটা অনেকটাই বেড়েছে এবং জবে থেকে কভার করেছি অনেকটাই মার্কেট ক্যাপ বেড়েছে। তাহলে এখনও মার্কেট ক্যাপটা যা আছে সেই তুলনায় দেখতে গেলে মার্কেট ক্যাপ অনুযায়ী এখনও অনেক বড় রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে, তবে বিজনেস দেখতেই হবে। তো মার্চ কোয়ার্টারে আমরা রেভিনিউটা চেক করে নেবো। 176 কোটি আগের কোয়ার্টারে রেভিনিউ ছিল, যেটা এখন এসছে 170 কোটি, সামান্য ডাউন, তবে বেটার পারফরমেন্স। অপারেটিং প্রফিট মার্জিন সামান্য কমেছে এবং নেট প্রফিট যদি দেখি 46 কোটি, সেম নেট প্রফিট। ইপিএস সামান্য ডাউন হয়েছে। তাহলে রেজাল্টটা এভারেজ রেজাল্ট হয়েছে, মানে হিউজ ভালো না, এভারেজ রেজাল্ট, নেগেটিভ রেজাল্টও বলবো না, ঠিক আছে। আচ্ছা, ইয়ারলি পারফরমেন্স যদি দেখি তাহলে ইয়ারলি পারফরমেন্স কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে এবং আগের বছরে 490 কোটি ছিল, এখন 641 কোটি। ইয়ারলি পারফরমেন্স খুব সুন্দরভাবে বেড়েছে রেভিনিউ। নেট প্রফিট প্রিভিয়াস ইয়ারগুলোতে মাইনাস ছিল, তারপরে কোম্পানি পজিটিভে আসে। লাস্ট ইয়ারে একটু কমে গেছে নেট প্রফিট, 20 কোটি ছিল। এই বছরে 145 কোটি নেট প্রফিট এসছে, যেটা ইপিএস আগে মাইনাস ছিল, তারপরে প্লাসে এসে এখন খুব সুন্দরভাবে গ্রোথ করেছে ইয়ারলি। আচ্ছা, বাকি ফান্ডামেন্টাল দেখে নেবো। রিজার্ভস আছে কোম্পানির কাছে 2173 কোটি টাকা। রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোইং আছে মাত্র 131 কোটি টাকা। রিজার্ভসের তুলনায় বোরোইং প্রচুর কম। ফিক্সড অ্যাসেটের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে। তাহলে ফান্ডামেন্টাল একদম ওকে পেয়ে গেলাম। এবারে আমরা দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো এফআইসকে আমরা দেখছি কন্টিনিউ বাই করছে। ডিআইস একটু করে সেল করেছে, ডিআইসের মাল এফআইস কিনেছে। আর পাবলিক কী করেছে, পাবলিক এখান থেকে এখানে সেল করেছে, আবার সেল করেছে। তাহলে পাবলিক হোল্ডিং সেল হচ্ছে, পাবলিক হোল্ডিং পুরো এফআইস মাল কিনে যাচ্ছে। বড় প্লেয়ারদের কাছে মাল বেশিরভাগ আছে, দেখে নিই নাম। কোম্পানিটি হচ্ছে কার ট্রেড। আজকের দিনে নেগেটিভ রিয়াকশান দেখিয়েছে এবং মার্কেট চলাকালীনই রেজাল্টটা চলে আসে। তারপরে মানে ওপরেই যাচ্ছিল, তারপরে রেজাল্টটা আসার পর একটা নেগেটিভ ক্যান্ডেল দেখতে পাই, তারপর কিছুটা প্রফিট বুকিং অবশ্যই চলে আসে। কিন্তু আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি ফলো করি তাহলে এখান থেকে নিচে এসেছিলো, তারপরে এই সমস্ত জায়গায় কিন্তু কভার করেছিলাম। তখন সেখান থেকে আছে, এটাও এই স্টকটাও অনেকের কাছেই আছে মোটামুটি। এখনও পর্যন্ত যদি দেখি তাহলে প্রায় 200%-এর কাছাকাছি রিটার্ন অলরেডি হয়ে গেছে সেখান থেকে, সেই পজিশন থেকে।
তো খুব সুন্দরভাবে একটা ইউসেপ বানিয়েছিল এবং দারুণ পারফরমেন্স করেছিল পরপর Q1 কোয়ার্টার বেসিস। এখন একটু সামান্য, তবে রেজাল্টটা এমন কিছু খারাপ বলবো না, রেজাল্টটা ঠিকঠাকই আছে, এভারেজ পারফরমেন্স বলবো। তাহলে একটা দুটো কোয়ার্টার একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। তো দেখা যাক কী হয়। নেক্সট যে কোম্পানিটা সেটা একটা মিড ক্যাপ কোম্পানি, মার্কেট ক্যাপ 42,800 কোটি। এবার চলে আসবো মার্চ কোয়ার্টারে রেভিনিউ কত এসছে, 2,845 কোটি। আগের কোয়ার্টারে কত ছিল, 2,760 কোটি। কন্টিনিউয়াসলি পারফরমেন্স বেটার করে যাচ্ছে Q1 কোয়ার্টার বেসিস, রেভিনিউ বাড়ছে। নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিট 735 কোটি ছিল, 728 কোটি। নেট প্রফিটে স্লাইট একটু ডাউন দেখা যাচ্ছে। তো নেট প্রফিটও কন্টিনিউয়াসলি বাড়ছিল, এখন এই কোয়ার্টারে সামান্য ডাউন, ইপিএস সামান্য পরিমাণ ডাউন হয়েছে। আচ্ছা, ইয়ারলি পারফরমেন্স যদি দেখি, ইয়ারলি পারফরমেন্স কিন্তু খুব সুন্দর, দারুণ পরিমাণে বাড়ছে এবং এই বছরে 10,300 কোটি। নেট প্রফিট 2,100 কোটি থেকে বেড়ে 2,700 কোটি এবং ইপিএসও সিঙ্গেল ডিজিট থেকে ডবল ডিজিটে চলে এসছে এবং এখন 10-এর কোটা থেকে বেরিয়ে এরপর হয়তো 20-র কোটায় চলে যেতে পারে, সম্ভাবনা আছে। কোম্পানির বিজনেসটা খুবই ভালো। আচ্ছা, রিজার্ভস কন্টিনিউয়াসলি বাড়ছে, যেটা একটা ভালো সাইন এবং এটা একটা ফাইন্যান্স কোম্পানি, তো ফাইন্যান্স কোম্পানি বোরোয়িং যত বাড়বে তত ভালো, ঠিক আছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে, টোটাল অ্যাসেটের পরিমাণ যথেষ্ট বেশি আছে এবং কন্টিনিউ বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করে নেবো। প্রোমোটার হোল্ডিং 75%, এফআইস মাল কিনেছে, ডিআইস সামান্য সেল করেছে, পাবলিক কন্টিনিউয়াসলি সেল করছে, প্রায় 13%-এর কাছাকাছি মাল আছে পাবলিকের কাছে, তাহলে ম্যাক্সিমাম মালই বড় প্লেয়ারদের কাছে আছে, দেখে নিলাম। তো কোম্পানিটি হচ্ছে হুডকো, হাউস অ্যান্ড উরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। আপাতত আজকে নেগেটিভ, তবে এটাও পজিটিভই ছিল আজকের দিনে এবং মার্কেট চলাকালীন রেজাল্টটা চলে আসার পর নেগেটিভ সংকেত দিয়ে তারপর কিছুটা প্রফিট বুকিং আসে। গত 1 বছরের পারফরমেন্স আমরা যদি চেক করি তাহলে ওপরের টপ লেভেল থেকে নিচে এসে মোটামুটি ওই জায়গায় একটু ওঠানামা করছে, কিন্তু গত 5 বছরের পারফরমেন্স আমরা যদি চেক করি তাহলে 5 বছরে একটা বড় রিটার্ন দিয়েছে, অনেক বড় রিটার্ন দিয়েছে 5 বছরে। একদম ফ্ল্যাট ছিল, তারপরে হঠাৎ রকেট হয়ে যায়, এই জায়গায় প্রচুর রিটেল ইনভেস্টর চলে আসে, তারপরে এখন তারা অনেকেই পালিয়ে গেছে। যাই হোক, এখন স্টকটির থার্ড ফেজ চলছে, তো থার্ড ফেজটা আবার হচ্ছে সঠিক সময়, যেটা আমি অনেক ভিডিওতেই আলোচনা করেছি। পার্টিকুলার এই স্টকটির ক্ষেত্রে আমি বলছি না যে আপনি কিনুন, না, সেটা কখনোই ভাববেন না। যে স্টকটা আপনি কিনতে চাইছেন সেটা এই চার্ট প্যাটার্নটা যেটা দেখাচ্ছে, এই যে এরকম ফ্ল্যাট ছিল, তারপরে যখন দৌড়াচ্ছে তখন সেই টাইমটা ইনভেস্টমেন্টের সঠিক জায়গা নয় একদমই, ঠিক আছে। তারপরে যখন আবার সেখানে কারেকশন হয় ভালো ওপরের টপ লেভেল থেকে, তখন সেই জায়গাটা হচ্ছে ইনভেস্টমেন্টের আবার সঠিক জায়গা, যদি সেই কোম্পানিটা আপনার মনে হয় রাইট কোম্পানি, ঠিক আছে। একটু ছোট্ট করে বলে দিলাম। তো আপাতত পারফরমেন্স বেটার, কোনো সন্দেহ নেই। তো মার্কেট একটু নেগেটিভিটি দেখিয়েছে, দেখা যাক কী হয়। নজর রাখতে হবে না, যার রেজাল্ট ভালো আসছে আপনি মনে করছেন, সেই কোম্পানিগুলোকে নজর রাখতে হবে, ফলো করতে হবে তারা কী রিয়াকশান দেখাচ্ছে। আচ্ছা, নেক্সট কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে 1,08,000 কোটি টাকা, তাহলে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি এবং এটা একটা ব্যাংক। তো কোয়ার্টারলি পারফরমেন্সটা দেখে নেবো। রেভিনিউ ডিসেম্বর কোয়ার্টারে 31,800 কোটি ছিল, সেখান থেকে বেড়ে 32,500 কোটি, তাহলে রেভিনিউতে বেড়েছে। নেট প্রফিট 4,800 কোটি থেকে 5,000 কোটি, নেট প্রফিটও বেড়েছে এবং ইপিএসও বেড়েছে। এনপিএটা দেখতে গেলে আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে, তবে এনপিএ ঠিক আছে। আচ্ছা, ইয়ারলি পারফরমেন্স যদি দেখে নিই তাহলে সেখানটায় আমরা একটু দেখে নেবো ইয়ারলি পারফরমেন্সটা। 2024-এ 1,09,000 কোটি, সেখান থেকে বেড়ে 1,24,000 কোটি, তাহলে ইয়ারলি পারফরমেন্স যথেষ্ট বেটার রেভিনিউতে। এবং নেট প্রফিট 9,100 কোটি থেকে বেড়ে 18,500 কোটি, নেট প্রফিট কিন্তু জাস্ট ডবল ইয়ারলি। আচ্ছা, যেহেতু এটা ব্যাংক, তো ব্যাংকের রিজার্ভস বাড়ছে, সেটা একটা ভালো, এবং বোরোয়িং বাড়ছে, সেটাও ভালো সাইন। ফিক্সড অ্যাসেটের পরিমাণও বেড়েছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণ যথেষ্ট বেশি এবং অনেকটাই আছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেবো, যেখানে আমরা মার্চ কোয়ার্টারে দেখতে পাচ্ছি প্রোমোটার হোল্ডিং সেম আছে, এফআইস হোল্ডিং সামান্য 0.01% বেড়েছে এবং ডিআইস হোল্ডিংও বেড়েছে, তাহলে এফআইস ডিআইস দুজনেই মাল কিনেছে। তাহলে সেল কে করলো? অবভিয়াসলি পাবলিক হোল্ডিং এখান থেকে এখানে বাই হয়েছিল, আবার
সেল হয়েছে এবং পাবলিকের কাছে 10%-এর নিচে মাল আছে, দেখে নিই নাম। তো কোম্পানিটি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 1 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে নেগেটিভ রিটার্ন এবং ওপরের টপ লেভেল থেকে যথেষ্ট কারেকশন হয়ে বসে আছে। তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর রেজাল্টটা এসছে এবং আজকের দিনে একটা নেগেটিভিটিও দেখিয়েছে, ধীরে ধীরে ইউসেপ বানাচ্ছিল, আবার একটু নিচে এসছে। রেজাল্টটা কিন্তু যেটা দেখলাম আমি, সেখানে আমি পজিটিভিটি পেলাম। আচ্ছা, নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 59,565 কোটি টাকা। মার্কেট ক্যাপটা দেখে নিলেন তো? এবার মনে রাখুন, স্টকটি যখনই দেখবেন তখন চমকে যাবেন, কারণ যারা এখনও দেখেননি এই স্টকটি তারা চমকে যাবেন, বলে দেবো কেন। এবং নিজের সেগমেন্টে মার্কেট লিডার। তো মার্চ কোয়ার্টারে রেভিনিউ আমরা যদি চেক করি তাহলে 7,075 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 7,001 কোটি টাকা এবং কন্টিনিউয়াসলি রেভিনিউ বাড়ছে। ঠিক আছে, অপারেটিং প্রফিট মার্জিনটা খুব দারুণ পরিমাণে বেড়েছে, তার মানে খরচ কন্ট্রোল হয়ে গেছে এবং নেট প্রফিট 315 কোটি থেকে বেড়ে 512 কোটি এবং ইপিএস দেখুন কিভাবে বেড়েছে। ইয়ারলি পারফরমেন্স যদি দেখি তাহলে 25,100 কোটি থেকে বেড়ে 28,100 কোটি ইয়ারলি পারফরমেন্স বেড়েছে। রেভিনিউ নেট প্রফিটই যদি চলে আসি তাহলে 2,081 কোটি থেকে নেট প্রফিট একটু ডাউন 1,869 কোটি। ঠিক আছে, বাকি কোম্পানির কাছে রিজার্ভস আছে 18,400 কোটি, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং আছে 3,700 কোটি, রিজার্ভস তুলনায় বোরোয়িং অনেক কম আছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেব, যেখানে আমরা প্রমোটার হোল্ডিং সামান্য পরিমাণ সেল হয়েছে দেখতে পাচ্ছি, এফআইস হোল্ডিংও সামান্য সেল হয়েছে। উল্টো দিকে ডিআইসকে আমরা দেখছি কন্টিনিউয়াসলি বাই করছে এবং পাবলিকও কিছুটা মাল বাই করেছে এবং পাবলিকও কন্টিনিউয়াসলি বাই করছে। পাবলিকের প্লাস সাইনে যদি ক্লিক করি এখানে কিন্তু অনেক বড় বড় মানে ইনস্টিটিউশনের কাছে মাল আছে, দেখতে পাচ্ছেন। প্রায় মওয়াল ফাউন্ডেশন এদের কাছে প্রায় 12% মাল আছে। ঠিক আছে, এইরকম চ্যারিটেবল ওদের কাছে প্রায় 3%, এখানে 2.5%, এইরকম তিনজনের কাছে কিন্তু মোটামুটি 12, 15, প্রায় 17.5% মতো হোল্ডিং পাবলিকের মধ্যে বড় প্লেয়ারদের কাছে আছে। এবার দেখে নিন নাম। তো কোম্পানিটি হচ্ছে MRF। এই কোম্পানির মানে চমকে যাবেন কিসে, সেটা হচ্ছে শেয়ার প্রাইস, যারা দেখেননি 1,40,000 টাকা এবং মার্কেট চলাকালীন রেজাল্টটা চলে আসে, নর্মাল চলছিল, তারপরে হঠাৎ রকেট হয়ে যায়। ঠিক আছে, তো এই দেখুন একটা কোম্পানি মানে 4% দৌড়েছে আজকে, কিন্তু তার মার্কেট ক্যাপ দেখতে হবে, ওই শেয়ার প্রাইস দেখে লাভ নেই। শেয়ার প্রাইস কী আছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ কত। মার্কেট ক্যাপ যেমন হবে তেমন দৌড়াবে। 6 মাসের মধ্যে যদি দেখি তাহলে দারুণ একটা সুযোগ দিয়েছিল এবং এই সুযোগটা আমার চ্যানেলে অনেক মেম্বাররা আছেন তারা কাজে লাগিয়েছেন এবং খুব সুন্দরভাবে একটা ইউসেপ কমপ্লিট করলো। এবং নিচের লেভেল থেকে যদি দেখাই রিটার্নটা তাহলে দেখুন মোটামুটি 37% রিটার্ন দিল। কত টাকার মুভমেন্ট দেখবেন, 37,950 কোটি টাকা, 37,950 টাকার মুভমেন্ট। ঠিক আছে, একটা স্টকেও প্রফিট হয়, এই দেখুন প্রায় 1,02,000 টাকা মতো পৌঁছে যায়। সেই জায়গাটা একটা দারুণ অপরচুনিটি ছিল। আমাকে কেউ পার্সোনালভাবে মেসেজ করেছিলেন, তাদেরকে আমি সামান্য কিছু সামান্য কিছু আমার মতামতটা শেয়ার করেছিলাম, আশা করি তাদের লাভই হয়েছে তাতে। নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 46,100 কোটি টাকা। এটাও খুব সুন্দর একটা কোম্পানি, দারুণ বিজনেস। এই কোম্পানিটা নিয়েও আমি পরে একবার আলোচনা করে দেবো আপনাদের সাথে, ডিটেলসে আলোচনা। ঠিক আছে, তো মার্কেট ক্যাপ একটা মিড ক্যাপ কোম্পানি দেখতে পাচ্ছি, একটু পারফরমেন্সটা দেখে নেব। মার্চ কোয়ার্টারে 5,509 কোটি টাকা রেভিনিউ, যেটা আগের কোয়ার্টারে ছিল 5,433 কোটি টাকা এবং কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে কোয়ার্টারলি পারফরমেন্স বেটার। অপারেটিং প্রফিট মার্জিন বেড়েছে। নেট প্রফিট 217 কোটি টাকা থেকে বেড়ে 293 কোটি এবং ইপিএসেও গ্রোথ দেখা যাচ্ছে। তাহলে রেজাল্টটা কোয়ার্টারলি ফাটাফাটি। আচ্ছা, রেভিনিউ ইয়ারলি যদি দেখি 18,100 কোটি থেকে বেড়ে 20,600 কোটি ইয়ারলি বেড়েছে। নেট প্রফিট 732 কোটি টাকা থেকে বেড়ে 757 কোটি, নেট প্রফিটের সামান্য গ্রোথ এসছে। ঠিক আছে, বাকি কোম্পানির কাছে রিজার্ভস আছে 4,100 কোটি টাকা, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং আছে 634 কোটি টাকা, তো রিজার্ভসের তুলনায় বোরোয়িংটা অনেক কম আছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে, টোটাল অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নিই। প্রোমোটার হোল্ডিং সেম আছে। আর এফআইসকে যদি দেখি তাহলে এফআইস মাল বাই করেছে,
আর উল্টো দিকে ডিআইসকে আমরা যদি দেখি তাহলে ডিআইসও মাল বাই করেছে, তাহলে এফআইস ডিআইস দুজনেই মাল কিনেছে, তাহলে সেল করেছে পাবলিক কন্টিনিউয়াসলি সেল করছে, বড় প্লেয়ার মাল কিনছে। দেখে নিন কোম্পানিটি হচ্ছে এপিএল অ্যাপোলো টিউবস লিমিটেড। 1 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে 7% রিটার্ন এবং খুব সুন্দর কাজ হয়। দেখুন নিচে গিয়ে ইউসেপ রাইট কোম্পানি অলওয়েজ ইউসেপ বানাবে। গত 5 বছরের পারফরমেন্স যদি দেখি ফাটাফাটি একটা রিটার্ন দিয়ে বসে আছে এবং এই একই জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজও হচ্ছে। আপাতত কোয়ার্টার রেজাল্টটা কিন্তু ফাটাফাটি এসছে। নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 41,160 কোটি টাকা, তার মানে একটা মিড ক্যাপ স্টক এবং এটা গরমকালের স্টক এবং দারুণ সুন্দর একটা অপরচুনিটিও দিয়েছিল। মার্চ কোয়ার্টারে রেভিনিউ 4,768 কোটি, যেটা আগের কোয়ার্টার ছিল 3,105 কোটি, তাহলে রেভিনিউটা দারুণ পরিমাণে বেড়েছে। এবং এটার ইয়ারলি পারফরমেন্স দেখতে হবে, কারণ গরমকালের বিজনেসের ব্যাপার আছে, তাই জন্য প্রিভিয়াস ইয়ারে মার্চ কোয়ার্টারে কত ছিল সেখান থেকে গ্রোথ এসছে কিনা সেটা ফলো করতে হবে। 4,200 কোটি প্রিভিয়াস মার্চ কোয়ার্টারে, তাহলে সেখান থেকে বেড়ে 4,768 কোটি, তার মানে ইয়ারলিও গ্রোথ, কোয়ার্টারলিও গ্রোথ। নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে 131 কোটি থেকে বেড়ে 236 কোটি এবং ইপিএসও একটা গ্রোথ দেখা যাচ্ছে। ইয়ারলি যদি দেখি তাহলে প্রিভিয়াস ইয়ারে 111 কোটি ছিল, সেখান থেকে বেড়ে 236 কোটি, প্রায় ডবলেরও বেশি ইয়ারলি। কোয়ার্টারলিও বেড়েছে, তাহলে ফাটাফাটি পারফরমেন্স। টোটাল বছরের হিসাব যদি দেখি কন্টিনিউয়াসলি বাড়ছে এবং 12,400 কোটি থেকে বেড়ে 15,400 কোটি, ইয়ারলি পারফরমেন্স বেটার। ইয়ারলি নেট প্রফিট 248 কোটি টাকা থেকে বেড়ে 834 কোটি। ইপিএস দেখতেই পাচ্ছেন সিঙ্গেল ডিজিট থেকে ডবল ডিজিটে পৌঁছে গেছে, তার মানে ফাটাফাটি বিজনেস করছে। এবং রিজার্ভস ধীরে ধীরে বাড়ছে এবং 6,400 কোটি টাকা রিজার্ভস আছে, তার এগেনস্টে বোরোয়িং আছে 892 কোটি টাকা মাত্র। কোম্পানির ফিক্সড অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা এবার চেক করে নেব। প্রোমোটার হোল্ডিং 30% সেমই আছে, বাকি এফআইস মাল কিনেছে, ডিআইস সামান্য সেল করেছে এবং পাবলিকের দিকে যদি দেখি পাবলিক সামান্য বাই করেছে, তবে পাবলিকের থেকে বড় প্লেয়ারদের কাছেই ম্যাক্সিমাম মাল আছে। তো কোম্পানিটি হচ্ছে ভোল্টাস লিমিটেড, ইয়েস টাটা গ্রুপের একটা কোম্পানি এবং ম্যাক্সিমাম কাজটা হচ্ছে এসি। এখন গরমের সিজন চলছে, তো ভোল্টাসের মার্কেট শেয়ারটা এসির মধ্যে যথেষ্ট বেশি, মানে যত 10টা এসি সেল হলে তার মধ্যে মোটামুটি বলতে পারি আমরা 6খানা ভোল্টাসের এসি সেল হয়। 1 বছরের রিটার্ন 10% নেগেটিভ এবং ওপরের টপ লেভেল থেকে দারুণ একটা কারেকশান হয়ে বসে আছে অলরেডি। এবং গত 5 বছরের পারফরমেন্স যদি দেখি তাহলে খুব সুন্দরভাবে একটা ইউসেপ বানিয়ে আবার একটু কারেকশান মোডে আছে। আপাতত রেজাল্টটা যেটা দেখলাম সেটা ফাটাফাটি। Q1 যে রেজাল্ট আসবে সেটা আশা করি আরও ফাটাফাটি হওয়ার সম্ভাবনা আছে, কারণ গরমকাল চলবে। নেক্সট কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 2,36,000 কোটি টাকা, তাহলে এটা একটা লার্জ ক্যাপ স্টক এবং এটা একটা নিফটি 50-র একটি কোম্পানি। মার্চ কোয়ার্টারে রেভিনিউ যদি চেক করি তাহলে 36,800 কোটি টাকা থেকে বেড়ে 37,800 কোটি, তাহলে রেভিনিউটা কোয়ার্টারলি বেড়েছে। নেট প্রফিটে যদি চলে আসি তাহলে 8,400 কোটি থেকে বেড়ে 9,500 কোটি, তাহলে নেট প্রফিটও বেড়েছে, তাহলে বেটার পারফরমেন্স। ইয়ারলি 1,42,000 কোটি থেকে 1,43,000 কোটি, ইয়ারলি সেম যেহেতু লার্জ ক্যাপ তো লিমিটেড একটা গ্রোথ থাকে, স্বল্প পরিমাণ আপ ডাউন হয়। নেট প্রফিট 37,300 কোটি থেকে 35,300 কোটি। আচ্ছা, কোম্পানির কাছে রিজার্ভস আছে 92,000 কোটি টাকা, তার এগেনস্টে বোরোয়িং আছে 9,100 কোটি টাকা। রিজার্ভসের তুলনায় বোরোয়িং প্রচুর কম। ফিক্সড অ্যাসেটের পরিমাণ বাড়ছে, টোটাল অ্যাসেটের পরিমাণ যথেষ্ট বেশি এবং বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করে নেবো কোনো চেঞ্জ হয়েছে কিনা। প্রোমোটার হোল্ডিং সেম আছে, এফআইস হোল্ডিং কিছুটা সেল হয়েছে, ডিআইস হোল্ডিং বেড়েছে এবং পাবলিক হোল্ডিং সামান্য পরিমাণ বেড়েছে এবং পাবলিকের কাছে 10%-এর নিচে মাল আছে, বাকি সমস্ত মাল বড় প্লেয়ারদের কাছে আছে। দেখে নিলাম। তো কোম্পানিটি হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড, 384 টাকা শেয়ার প্রাইস, 1 বছরের রিটার্ন নেগেটিভ, প্রায় 16% নেগেটিভ এবং ওপরের টপ লেভেল থেকে যথেষ্ট কারেকশান হয়, একটা রেঞ্জ ধরে আছে, ঠিক আছে। এবং এই কোম্পানির কাজ হচ্ছে বারবার প্রফিট দেওয়া, বারবার প্রফিট দেওয়া। গত 5 বছরের পারফরমেন্স যদি দেখাই তাহলে খুব সুন্দরভাবে প্রফিট দেয় এবং এখানে একটা গ্রোথ হয়ে তারপরেও কিন্তু একটা ভালো কারেকশান হয়েছে। তো রেজাল্ট আপাতত যেটা এসছে সেটা পজিটিভ রেজাল্ট এসছে।
নেক্সট যে কোম্পানিটি, তার মার্কেট ক্যাপ হচ্ছে 34,400 কোটি। তাহলে এটাও একটা মিড ক্যাপ স্টক এবং এটাও একটা ওই কি বলবো, গরমকালের স্টক বলতে পারেন। ঠিক আছে, অনেকে বুঝতেও পেরে গেছেন। তো মার্চ কোয়ার্টারের রেভিনিউ 4,019 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 2,800 কোটি। তাহলে কোয়ার্টারলি তো বাড়বেই, কিন্তু ইয়ারলি পারফরমেন্সটা দেখতে হবে, যেহেতু গরমকালের স্টক। 3,300 কোটি প্রিভিয়াস ইয়ারে, এখন 4,019 কোটি। তাহলে ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলিও বেড়েছে, তাহলে রেজাল্ট ফাটাফাটি। নেট প্রফিটে চলে আসি। নেট প্রফিট 132 কোটি টাকা থেকে 194 কোটি। ইপিএস বেড়েছে। ইয়ারলি যদি দেখি 160 কোটি, সেখান থেকেও বেড়েছে। তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ নেট প্রফিট দুটোই গ্রোথ, তার মানে রেজাল্ট ফাটাফাটি। ইয়ারলি পারফরমেন্স কন্টিনিউয়াসলি বাড়ছে, 9,600 কোটি থেকে 11,900 কোটি রেভিনিউ বেড়েছে, এবং নেট প্রফিট 414 কোটি থেকে 591 কোটি কন্টিনিউয়াসলি বাড়ছে ইয়ারলিও। ইপিএসও ধীরে ধীরে বাড়ছে। বাকি কোম্পানির কাছে রিজার্ভস আছে 3,000 কোটি টাকা, রিজার্ভস কন্টিনিউ বাড়ছে। বোরোয়িং আছে 381 কোটি টাকা, রিজার্ভস তুলনায় অনেক কম। ফিক্সড অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণও কন্টিনিউয়াসলি বাড়ছে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করে নেব। প্রোমোটার হোল্ডিং সামান্য বেড়েছে, 0.01% প্রোমোটার তাদের স্টেক বাড়িয়েছে। এফআইস সেল করেছে, উল্টো দিকে ডিআইস মাল কিনেছে এবং পাবলিকও কিছুটা মাল কিনেছে। তো দেখে নি নাম। তো কোম্পানিটি হচ্ছে ব্লু স্টার লিমিটেড। এটাও এসির কাজ করে। 1,680 টাকা শেয়ার প্রাইস। 1 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে প্রায় 16.5% রিটার্ন, এবং 1 বছরের মধ্যে খুব সুন্দরভাবে একটা দারুণ প্রফিট দেয় ওপর নিচ করে। এখন ওপর থেকে একটু নিচের দিকে এসছে, রেজাল্টটা ভালো এসছে। গত 5 বছরের পারফরমেন্স যদি দেখি তাহলে 5 বছর একটা বড় রিটার্ন দিয়েছে এবং সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে। আপাতত যে পারফরমেন্স দেখলাম তাতে রেজাল্টটা ফাটাফাটি এসছে, এবং Q1 রেজাল্টটা আশা করছি, আমার মনে হয় আরও ফাটাফাটি আসার সম্ভাবনা আছে, কারণ এই এসির সিজন চলছে এখন, গরমকাল। আচ্ছা, নেক্সট দুটো কোম্পানির দেখব, সেই দুটো কোম্পানি একটু নেগেটিভিটি আছে। ঠিক আছে, লার্জ ক্যাপই এখন এটা পিটাই হয়ে মার্কেট ক্যাপ কমে গেছে, 85,000 কোটি টাকা মার্কেট ক্যাপ এসছে। তো মার্চ কোয়ার্টারে রেভিনিউ হচ্ছে 2,830 কোটি টাকা, যেটা আগের কোয়ার্টারে ছিল 3,300 কোটি। তাহলে রেভিনিউটা কোয়ার্টারলি ডাউন, এবং অপারেটিং প্রফিট মার্জিনটাও ডাউন, এবং নেট প্রফিট 516 কোটি থেকে 313 কোটি, নেট প্রফিটও ডাউন এবং ইপিএসও ডাউন পাওয়া যাচ্ছে। তাহলে কোয়ার্টারলি পারফরমেন্স নেগেটিভ, কোয়ার্টারলি নেগেটিভ আপাতত। ইয়ারলি 12,400 কোটি থেকে 12,500 কোটি, ওই সেম বলতে পারি, বেড়েছে তবে লিমিটেড গ্রোথ। নেট প্রফিট 1,800 কোটি থেকে 1,740 কোটি, নেট প্রফিটেও একটু ডাউনফল দেখা যাচ্ছে, ইপিএসও ডাউনফল দেখা যাচ্ছে ইয়ারলি। কোম্পানির কাছে রিজার্ভস আছে 10,600 কোটি, বোরোয়িং আছে 950 কোটি। রিজার্ভসের তুলনায় বোরোয়িং কম, রিজার্ভস বাড়ছে, বোরোয়িং অনেক কম আছে। ফিক্সড অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণ কন্টিনিউয়াসলি বাড়ছে। তো বাকি ফান্ডামেন্টাল সমস্ত কিছুই ঠিক আছে, কোয়ার্টারলি পারফরমেন্সটা নেগেটিভ। প্রোমোটার হোল্ডিং সামান্য বাই করেছে প্রোমোটার 0.01%, এবং এফআইস সেল করেছে, ডিআইস বাই করেছে, আর পাবলিক মাল সেল করেছে এই কোয়ার্টার থেকে, এবং পাবলিকের কাছে 10%-এর নিচে মাল আছে, দেখে নিন। কোম্পানিটি হচ্ছে ডাবর ইন্ডিয়া লিমিটেড। 1 বছরের পারফরমেন্স যদি দেখি তাহলে নেগেটিভ পারফরমেন্স, এবং ওপরের টপ লেভেল থেকে যথেষ্ট কারেকশন হয়ে বসে আছে। ঠিক আছে, এবং গত 5 বছরের পারফরমেন্স যদি দেখি তাহলে এখান থেকে নিচে নেমে একটা ইউসেপ বানিয়েছিল, আবার কিন্তু দারুণ একটা সুন্দর নিচে নেমে বসে আছে, এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে লেফট টু রাইট ওপরেই যাচ্ছে। এখন একটা কারেকশান মুডে আমরা দেখতে পাচ্ছি। আপাতত কোয়ার্টারলি রেজাল্টটা নেগেটিভ অবশ্যই এসছে। ঠিক আছে, তাহলে মার্কেটও নেগেটিভ রিয়াকশানই দেখানোর সম্ভাবনাটাই বেশি। তবে স্টক মার্কেট এখানে উল্টোও হতে পারে, কোনো ঠিক নেই। স্টক মার্কেট টোটালি আলাদা কাজ করে, অলরেডি ওপর থেকে পিটাই হয়ে বসে আছে। তো এবার ফিউচারের অনুমান করে বড় প্লেয়াররা এন্ট্রি নেয়। ফিউচারে ওরা যা অনুমান করবে, কোম্পানির সাথেও ডিসকাশন করে ওরা, ঠিক আছে, সমস্ত কিছু করে তারপরেই ওরা ডিসিশন নেয় ওরা কী করবে। তো দেখুন, একটা স্টকে যতক্ষণ পয়সা না লাগবে সেখানে সেই স্টক রিটার্ন দেবে না। মেন হচ্ছে পয়সা মার্কেটে লিকুইডিটি আসবে, স্টকে লিকুইডিটি আসবে, তবে গিয়ে স্টক দৌড়াবে। আর যখন স্টক থেকে টাকা বেরিয়ে যাবে তখন সেই কোম্পানির শেয়ার প্রাইস নিচে আসবে। এটা নর্মাল বিষয়, এটাতে কোনো ভুল বিষয় নেই। ঠিক আছে, আরও একটি কোম্পানি আছে, সেটাও একটু নেগেটিভ সংকেত দেখা যাচ্ছে আপাতত, দেখে নিই।
তো কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 21,000 কোটি টাকা। তাহলে এটা একটা মিড ক্যাপ কোম্পানি, ঠিক আছে, এটা মিড ক্যাপ স্টক। কোয়ার্টারলি পারফরমেন্স যদি চেক করি তাহলে 3,509 কোটি টাকা, আগের কোয়ার্টারে ছিল 3,590 কোটি টাকা, এবং প্রিভিয়াস কোয়ার্টারেও একটু রেভিনিউটা ডাউন এসেছিলো, এই কোয়ার্টারে আবারও একটু ডাউন এসছে, পরপর দুটো কোয়ার্টার ডাউন পেলাম। নেট প্রফিট আগে পজিটিভে ছিল, এখন নেগেটিভ হয়ে গেছে। আগের কোয়ার্টারে -21 কোটি টাকা নেট প্রফিট ছিল, এখন -49 কোটি টাকা। তাহলে এখানেও একটা নেগেটিভিটি দেখতে পাচ্ছি, ইপিএসও নেগেটিভিটি হবে। তাহলে কোয়ার্টারলি রেজাল্টটা ডাউন অবশ্যই। ইয়ারলি 15,400 কোটি থেকে বেড়ে 14,800 কোটি, ইয়ারলিও রেভিনিউ ডাউন, এবং নেট প্রফিট ইয়ারলি 435 কোটি থেকে 387 কোটি, ইয়ারলিও নেট প্রফিট এবং রেভিনিউ ডাউন। রিজার্ভস আছে কোম্পানির কাছে 21,300 কোটি, রিজার্ভস সামান্য কিছুটা কমেছে, এবং বোরোইং আছে 7,000 কোটি টাকা। রিজার্ভসের তুলনায় বোরোইং কম আছে, ফিক্সড অ্যাসেটের পরিমাণটা বেড়েছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণটা বেড়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেবো, যেখানে আমরা বড় প্লেয়াররা কি করছে সেটা দেখতে হবে। তো প্রোমোটার হোল্ডিং এখানে সেম আছে। এফআইস হোল্ডিং সেল হয়েছে একটু, ডিআইস মাল বাই করেছে, পাবলিক সামান্য পরিমাণ বাই করেছে। তো ম্যাক্সিমাম হোল্ডিংই বড় প্লেয়ারদের কাছেই আছে, এবং যেহেতু মানে একটা মিড ক্যাপ কোম্পানি, 21,000 কোটি টাকা মার্কেট ক্যাপ আছে, তো সেখানে বড় প্লেয়ারদের যথেষ্ট হোল্ডিং আমরা দেখছি, এবং একটা বড় কোম্পানির একটি স্টক এটা, যদিও বা দেখে নিলাম। তো কোম্পানিটি হচ্ছে টাটা কেমিক্যালস লিমিটেড। 1 বছরের রিটার্ন যদি চেক করি তাহলে নেগেটিভ রিটার্ন 22%, এবং ওপরের টপ লেভেল থেকে নিচে এসে একটা রেঞ্জ ধরে আছে। তার আগে এখানে দারুণ কাজ হতো, এখন আপাতত কারেকশান হয়েছে। গত 5 বছরের পারফরমেন্স আমরা যদি দেখি তাহলে 5 বছরে একটা গ্রোথ অবশ্যই হয়েছে, তবে এই একই রেঞ্জের মধ্যেই ওঠানামা করেই কাজ করে বেশিরভাগ। তো আপাতত রেজাল্টটা যেটা দেখলাম সেখানে আমরা নেগেটিভিটি পেলাম। তো টাটা গ্রুপের একটা কোম্পানি, যার কারণে বড় প্লেয়ারও তাদের স্টেক ধরে রেখেছে। তো দেখা যাক, টাটার কোম্পানিগুলো পারফরমেন্স তো যথেষ্ট বেটার করেই। তো আজকের মতো যত রেজাল্ট ছিল প্রায় মোটামুটি সবই দিয়ে দিলাম, আর কোনো বাকি রইল না। এবং সমস্ত কোম্পানিগুলো তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে রেজাল্টগুলো আপনাদের সামনে তুলে ধরা, এবং যা কিছু মতামত দিলাম সেটা আমার ব্যক্তিগত, সেটা ভুলও হতে পারে। আপনি সবসময় আপনার স্টাডি করে নেবেন, এবং যার যার কাছে যে কোম্পানিগুলো আছে সেগুলো আপনারা রেজাল্টগুলো আশা করি দেখে নিয়েছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।